উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক ২১-এর বাণী। এটিএন নিউজের বাজেট বিষয়ক বিশেষ আয়োজন, সেই আয়োজনে ডক্টর মাহফুজ কবির আছেন। জানিয়ে রাখি, উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক ২১-এর বাণী। আমরা আলোচনায় আবারও যুক্ত হই স্যার। মাঝখানে একটা লম্বা বিরতি কাটালাম আমরা, এবং ঠিক একই সঙ্গে বাজেট যে পরিবেশন হচ্ছে এই মুহূর্তে পেশ করছেন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সেই দৃশ্যগুলো দেখছিলাম এবং আসলে যেটা প্রকাশিত সেই জিনিসগুলোরই আসলে এই মুহূর্তে পেশ করছেন উনি। যে খাতগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, হয়তো আলোচনাও ছিল, সেই সব খাতগুলো আছে। আমাদের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অনেকগুলো কার্ডের ইতিমধ্যেই আমরা প্রচলন দেখেছি, যেটা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। সে খাতগুলোকে অ্যাড্রেস করতে গিয়ে আমাদের বেশ কিছু খরচের সেখানে বিষয়গুলো আছে। আবার সরকারি যে চাকরিজীবী রয়েছেন তাদের জন্য একটা বাড়তি বেতনের যোগান করা, ঠিক সব কিছু মিলে দেশীয় উন্নতি করা, এবং সেই করতে গিয়ে কিছু কিছু জায়গাগুলোতে আমরা এডিবি বাস্তবায়নের বিষয়গুলো সেক্ষেত্রে থাকবে। সব কিছু মিলে বাজেটের অ্যামাউন্ট নিয়ে আমরা বলেছি যে ৯,৩৮,০০০ কোটি টাকার সে বাজেট। ভর্তুকির পরিমাণটাও কিন্তু বেশ। তো এই ভর্তুকি ম্যানেজমেন্টটা আসলে কেমন হবে বলে মনে করছেন? চাপ কি বেশি বাড়বে নাকি ম্যানেজেবল? ভর্তুকি নিয়ে আমাদের শুধুমাত্র দেশের চাপ না, বরং বিদেশের চাপও আছে। মানে বিশেষ করে ভর্তুকির আকারটা এখন অনেক বড় এবং কয়েকটা খাত মিলে কিন্তু বিশাল আকারের ভর্তুকি। মানে ভর্তুকির প্রায় অর্ধেকই যাচ্ছে যে বিদ্যুৎ খাতে, হ্যাঁ, এবং জ্বালানি খাতেও তো আমরা ইতিমধ্যে ভর্তুকি দিচ্ছি। তো এইটা আছে, মানে বিদ্যুতের দাম বাড়ার পরেও আমাদের বড় একটা ভর্তুকি লাগবে, এটা তো হবেই। এর পাশাপাশি সারে ভর্তুকি লাগবে, কৃষিতে ভর্তুকি লাগবে। তো সেগুলো নিয়ে কিন্তু এখন আমরা ঠিক সরে আসতে পারবো না একদিকে। অন্যদিকে হলো যে আমাদের যে বিভিন্ন রকমের ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো আছে, মানে আন্তর্জাতিক যে সমস্ত প্রতিষ্ঠান যেমন IMF, তারা পরিষ্কারভাবে বলে দেয় যে ভর্তুকি রাখা যাবে না, ভর্তুকি প্রত্যাহার করতে হবে। মানে সংস্কার মানে হচ্ছে ভর্তুকি প্রত্যাহার। তো একটা কথা বলে দিলেই তো হয়, তাই না? তাহলে এত সংস্কারের কি আছে? তো এখন বিগত সরকারের যেটা ছিল যে লোন প্যাকেজ, তো সেটা এখন বাতিল করে নতুন একটা $5 বিলিয়ন মতো আর কি লোন প্যাকেজের কথাবার্তা হচ্ছে। মাত্র ওদের তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে তারা পরিদর্শনে আসবে। তো মূল কথাটা হচ্ছে যে বিদেশ থেকে তো আমরা অনেকগুলো অর্থ নিচ্ছি, হ্যাঁ, অর্থ নিয়ে কিছু বাজেট সাপোর্ট আছে, তো সেটাতে আমরা আবার ভর্তুকির কাজে তো এখন সেটাকে ব্যবহার করতে পারবো না, রিকারেন্ট বাজেটে ব্যবহার করুন। মূল কথাটা হচ্ছে যে তাদের কাছ থেকে ঋণ নিলে তার মানে ভর্তুকির উপরে একটা মানে তাদের ঋণের সাথে তো একটা বড় গাইডলাইনের প্যাকেজ থাকে, সেই প্যাকেজগুলোকে কমপ্লাই করে আমাদেরকে আগাতে হয়। কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা প্রত্যেক বছরে বাজেটের আকার বাড়ে, সেক্ষেত্রে আমাদের ভর্তুকির পরিমাণও বাড়ে, দেশের উন্নতিও হয় বটে, কিন্তু সামগ্রিকভাবে যে বিশ্বে এখন যে পরিস্থিতিটা আছে, যুদ্ধ পরিস্থিতির কথা যদি বলি, তার সাথে সামগ্রিকভাবে পুরো বিশ্ব অর্থনীতিতে একটু টালমাটাল অবস্থা। আমরা তো অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে এই সরকার তাদের কার্যক্রম শুরু করেছে। সেক্ষেত্রে তাদের এই সরকারের নিজস্ব কিছু কমিটমেন্ট আছে, যেটাকে তারা নির্বাচনী ইস্তেহারের মধ্যে এনেছে, সেগুলো বাস্তবায়ন শুরু করা, এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক চাপ, এগুলো সামাল দেয়াটা এই সরকারের জন্য কেবল ৩ মাস হলো, সেটা কতটা ম্যানেজেবল? তো আমি মনে করি যে সরকার কিন্তু তার প্রাথমিক যে কাজটা, মানে এটা ছিল আমি মনে করি এসিড টেস্টের মতো, হ্যাঁ। তো এই লিটমাস দিয়ে যেরকম করে টেস্ট করে যে এসিড কিনা, তো সরকার কিন্তু সেটাতে আমি মনে করি পাশ করেছে। তার কারণ প্রথমে যে এই জ্বালানি নিয়ে একটা বড় রকমের ধাক্কা আসতে শুরু করেছিল মাত্র, এবং আমরা দেখেছি যে হয়তো কেউ কেউ রাজনৈতিক কর্মসূচিও পালন করার মতো করে তারা এই পেট্রোল পাম্পে ধর্ণা দিয়েছে এবং তারা নিজেরা বারবার পেট্রোল নিতে এসছে, এগুলো দেখতে পেয়েছি আমরা। তো সেইটা কিন্তু সরকার খুব মানে এই কৌশলে সেটাকে সামাল দিয়েছে, মানে ট্যাক্টফুলি হ্যান্ডেল করেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই অকটেন, যেটা হাই অকটেন, সেটা পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে সচিব মন্ত্রীরা সেটা ব্যবহার করতে পারতো না, অথচ বাংলাদেশে এটা কিন্তু ব্যবহার করেছে। একই সঙ্গে যে ফিলিপাইনের রাস্তায় মানুষ নেমে গিয়েছিল, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল, তো বাংলাদেশে কিন্তু গাড়ি চলেছে। তার মানে হলো যে সরকার মরিয়া হয়েছে, জ্বালানি সংগ্রহ করছে। তো সেটা একটা সুফল আমরা পেয়েছি, সেখানে উত্তীর্ণ এই সরকার। তো আমার কাছে মনে হচ্ছে যে সরকার যে প্রথম চ্যালেঞ্জ, যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল, সেটাতে যেহেতু পাশ করেছে, আর সরকার তো জানেই যে তার সামনে যে অনগোয়িং প্রবলেমগুলো কি, ব্যাংক খাত সংস্কার, পুঁজিবাজার এটা ঠিক করা, পাশাপাশি আমাদের যে ব্যাংক, মানে ব্যাংকে তো অনেক, একদিক হচ্ছে যে ব্যাংকে লুটপাট হয়েছে, আরেকটা হচ্ছে অর্থ পাচার হয়েছে। তো সেগুলা, আর এর পাশাপাশি যে অর্থনীতিতে গতি নিয়ে আসে, বিনিয়োগ আনা, মানে বিনিয়োগটা দেশি বিদেশি বিনিয়োগ, সেটা প্রাণ সঞ্চার করা, এর পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ানো, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য কমানো, এবং সর্বোপরি একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপের মধ্যে এখন আমরা আছি। মনে হচ্ছে যে স্থিতিশীলতা আছে, কিন্তু আসলে আমাদের সব কিছু তো কম, শুধু দারিদ্র্যটা বেশি, মূল্যস্ফীতি বেশি। তো মানে এর সাথে তো কর্মসংস্থানের একটা বড় সম্পর্ক আছে, এবং সরকার তাদের যে প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে আমরা দেখেছি যে ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসংস্থান হলে তো অটোমেটিক্যালি আপনার দারিদ্রতা কমে আসার কথা, কিন্তু প্রশ্ন থেকে যায় যে হোমওয়ার্কিংগুলো করার ফলে আসলে জিনিসগুলো কমে আসবে, বা যে প্ল্যানগুলো বাস্তবায়ন করলে সেগুলো কমে আসবে,
সেগুলোর কি ভিজিবিলিটি বোঝা যাচ্ছে? মানে না, এখন সরকার তো তার হোমওয়ার্কটা করেছে কিন্তু অনেক আগে, মানে যখন এই গণ অভ্যুত্থানটা হলো তারপরে কিন্তু সরকার বসে গেছে, মানে এই সরকার মানে হচ্ছে বিএনপি, তারা নিজেদের হোমওয়ার্কগুলো করেছে, তাদের একটা বড় এক্সপার্ট প্যানেল আছে, তো তারা কিন্তু এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছে এবং সেইভাবে করেই কিন্তু একটা নির্বাচনী ইশতেহার তারা তৈরি করেছে। এবং এই নির্বাচনী ইশতেহারে যে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করা, মানে 10 মিলিয়ন তারা করবে 5 বছরে, তো সেইভাবে করে যে একটা 5 বছর মেয়াদী কৌশলপত্র তৈরি হয়েছে, তো তার মধ্যে এই বিষয়টা আছে। কিন্তু পরিকল্পনা এক জিনিস, আর সেটা একেবারে মাঠে ময়দানে বাস্তবায়ন করাটা হচ্ছে আর এক বিষয়। এবং সেটার মধ্যে ডেভিয়েশন থাকেই। হ্যাঁ, ডেভিয়েশন থাকে, এবং আমি মনে করি যে সরকার যেহেতু এটা আনএক্সপেক্টেড, আনঅ্যান্টিসিপেটেড একটা প্রবলেম তারা কিন্তু সলভ করে ফেলেছে, তো এই যে এখন আমরা যেগুলো জানি, তো সেগুলো সমাধান করার জন্য আমি মনে করি যে সরকারের যথেষ্ট পরিমাণে আগ্রহ আছে, আন্তরিকতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অফিস করছেন, মানে অফিস করাতেই তিনি কিন্তু রেকর্ড ব্রেক করে ফেলেছেন অলরেডি। মানে উনি ওনার কার্যক্রম চলাফেরা দিয়েই আসলে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ। আমাদের আলোচনা চলবে স্যার, আমরা আরো একটা বিরতি নিই। দর্শক, আপনারা দেখছেন বাজেট নিয়ে এটিএন নিউজের বিশেষ আয়োজন উত্তরণের বাজেট, সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। আমরা ছোট একটা বিরতি নিতে চাই, ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বাজেট নিয়ে বিশেষ আয়োজন উত্তরণের বাজেট, সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। আমরা ডক্টর মাহফুজ কবির, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অর্থনীতিবিদ, তার সঙ্গে আলোচনা করছি আসলে এই পর্বে। আমরা তার সঙ্গে আবারও যুক্ত হই। স্যার, বাজেট অধিবেশন চলছে এবং এই বাজেট কারো কারো কাছে অনেক প্রত্যাশিত বাজেট, এবং সেই বাজেট দিয়েই বাংলাদেশের আগামী 1 বছর, অর্থ বছরের কথা যদি বলি 2026-27, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে পরবর্তী বছরের 30শে জুন পর্যন্ত যে একটা বছর কিভাবে আয় হবে, কিভাবে ব্যয় হবে, তারই একটা মোটা দাগে সে বাজেটটা পরিবেশন হচ্ছে। আমরা যদি বাংলাদেশের আগামী 1 বছরের চ্যালেঞ্জগুলো নিয়ে একটু আলাপ করতে চাই, যে বাজেট বাস্তবায়নের যেমন চ্যালেঞ্জ আছে, ঠিক একই সঙ্গে অর্থনৈতিক অনেকগুলো জায়গাতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো বাংলাদেশ হতে পারে, যেটা আগে থেকেই ক্যালকুলেটেড অবস্থা আছে। কিন্তু এর বাইরেও বৈশ্বিক যে চ্যালেঞ্জগুলো আছে, যেটা হয়তো আমাদের এখনো ভাবনার মধ্যে আসেনি, এরকম কিছু আসতে পারে, সেগুলো কীরকম হতে পারে? হ্যাঁ, মানে চ্যালেঞ্জ তো সবসময় থাকবে যে কোনো অর্থনীতিতে, যে কোনো দেশে এই চ্যালেঞ্জগুলো কিন্তু এটা অনগোয়িং। তো বাংলাদেশের যে চ্যালেঞ্জ কতগুলো আসছে হচ্ছে স্ট্রাকচারাল, হ্যাঁ, প্রসিডিউরাল, সেগুলো আছে লং টার্ম ধরে আমরা একটু দেখতে পাচ্ছি যে বিনিয়োগের অনেক অনেক বাধা আছে। এর মধ্যে একটা বাধা হচ্ছে যে আমাদের এই যে এত লাইসেন্সিং, এত হাই কস্ট অফ ডুইং বিজনেস, তো এটার পাশাপাশি নতুন করে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এনার্জি কস্ট, মানে পাওয়ার এনার্জি কস্ট, সেটা একটু হাই হয়ে গেছে। অন্যদিকে লম্বা সময় ধরে আমরা এই ইনফ্লেশন টার্গেট করতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি সেটা ইমপ্লিমেন্ট করছে। এই 2022 থেকে আমাদের শুরু হয়ে গেছে এটা, মানে 23-এর শুরুর দিক থেকে আর কি আমরা করেছি, কিন্তু এর কোনো ফল পাচ্ছি না। এটার পুরো মূল্য দিতে হচ্ছে ব্যবসায়ী সমাজকে, যে বিনিয়োগ কম হচ্ছে, এবং একই সঙ্গে মূল্যস্ফীতি কিন্তু ওই সেই আগের জায়গাতে আছে। এই এখন যেটা হয়েছে যে 9.42%, সেটা আমার ধারণা করছি যে হয়তো জুন মাসে 10% অতিক্রম করতে পারে। আচ্ছা। তো এই যে একটা উচ্চ মূল্যস্ফীতি, সেটা কিন্তু এটা আমাদের বাস্তবতা। এইটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কেন আমাদের লাস্ট যে ট্রাম্প কার্ডটা, যেটা হচ্ছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, সারা পৃথিবী এইটা দিয়ে কিন্তু মূল্যস্ফীতি থেকে পার পেয়েছে, আমরা কেন পারছি না? তো এইটা কিন্তু এটা ভোগাবে এবং এটার একটা সলিউশন বের করতেই হবে। এবং আগামী মানে জুন মাসে, মানে এই বছরের যে 26 জুন 27 জুনে আমরা দেখতে চাই যে সেটা, মানে যেটা বাজেটে বলা হয়েছে যে 7.5% নামিয়ে নিয়ে আসা হবে। আমি মনে করি যে 8% যদি করা যায়, এটাও একটা অ্যাচিভমেন্ট হবে যে অবস্থা এখন। এটা একটা, আর আরও কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে সবচেয়ে বড় একটা হয়তো হোঁচট খাওয়া লাগতে পারে আমাদের, সেটা হলো যে এনবিআর, যে বা বিশেষ করে যে রেভিনিউ টার্গেটকে, যেটা 6,95,000 কোটি টাকা, তো সেটা অ্যাচিভ করতে পারবো কিনা আমরা। মানে প্রত্যেক বছরই তো আমরা আসলে এগুলো অ্যাচিভ করতে পারি না, এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে সেই অ্যাচিভমেন্টের যে ক্রাইটেরিয়াগুলো, সেখানে ঢিলেঢালা ভাব, এগুলো নিয়ে অনেক রকমের কথাবার্তা হচ্ছে। মানে এখানে বাড়তি মনোযোগ দেওয়া দরকার আছে কিনা? না, এখানে আমি তো গত 10 বছর ধরে বলছি ফুল অটোমেশনের কথা। মানে মাঝখানে যখন এই যে অন্তর্বর্তী সরকার একটা অ্যাডভাইজারি কমিটি তৈরি করেছিল এনবিআরের ওই রিফর্মের জন্য, তখন কিন্তু তারা পুরো কাজটা গুছিয়ে এনে ফেলেছিল, এবং মোটামুটি তারা দেখাচ্ছিল যে এই একেবারে রিয়েল টাইমে ট্রানজ্যাকশন কতটুকু হলো, এবং একেবারে হেড অফিসে বসে গ্রাসরুটস লেভেলে তারা কিন্তু ওই ট্রানজ্যাকশন ধরে, তারপরে কোথায় কোন প্রোডাক্টটা কী হচ্ছে, এগুলো সমস্ত রকমের ট্যাক্স তারা কিন্তু অটোমেশনের আওতায় নিয়ে আসবে। জি। এই পুরো পরিকল্পনা হয়েছিল, তারা প্রতিবেদন তৈরি করেছিল, কিন্তু সেটা গায়েব হয়ে গেছে। পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বাইফার্কেশন, যে সেখানে ট্যাক্স পলিসি, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দুটো আলাদা হয়ে যাবে। এই এতটুকু কাজই হয়েছে, আলটিমেটলি এটা কোনো রিফর্ম হয়নি। একটা রিফর্ম করতে পারলে তখন কিন্তু আমরা এখন একটা ভালো
রেভিনিউ টার্গেটও দিতে পারতাম, অ্যাচিভও করতে পারতাম। আমরা তো অর্থমন্ত্রী মহোদয়ের কথা যতটা শুনেছি সেখানে কিন্তু উনি আবারও ইঙ্গিত দিয়েছেন যে এটার বাস্তবায়নটা হবে, এরকম কি আপনাদের কাছে কোনো তথ্য না, আছে কিনা? এখন বাস্তবায়ন কোনটার হবে? ওই বাইপার্কেশনের, যে ওইটা যাতে একটু চলমান থাকে, যে এটা কর নীতি এবং কর প্রশাসন দুটো দুটো আলাদা। আলাদা হয়ে চলবে। এই শুধু আলাদা হলেই তো হবে না, আমাদের লাগবে হলো যে যদি একও থাকে, হুম হুম। তারপরে আমরা যদি ফুল অটোমেশনে যেতে পারি, তাহলে সেই ক্ষেত্রে তখন কিন্তু আমরা রেভিনিউ টার্গেট ফুলফিল করতে পারবো। তবে এইবারকার বাজেটে যেটা আছে, আমি মনে করি যে খুবই নভেল আইডিয়া কিছু আছে। সেটা হলো যে এই মোটামুটি এই ইনকাম ট্যাক্স সাবমিশনের ক্ষেত্রে আমাদের কিছু ইনসেন্টিভের কথা বলা হয়েছে, যে সেপ্টেম্বরের মধ্যে দিলে তো 5% তারা পাবে সুবিধা, এবং এটি ছাড়া মোটামুটি ফ্লেক্সিবল ওয়েতে সারা বছর ধরে আমরা সাবমিট করতে পারবো। তারপরে বিনের কথা বলা হয়েছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এবং ওইটা বাধ্যতামূলক করা হয়েছে। আর একই সঙ্গে তারা কিন্তু এই যে ইভ্যাট ওগুলোর কথা বলেছে, এটাও কিন্তু ফুল অটোমেশন নয়। অটোমেশন হচ্ছে সেটাই যখন আপনি রিয়েল টাইমে যখন ট্রানজ্যাকশনটা হবে, একটা গ্রামে গঞ্জে যখন দোকান আছে, মানে সবগুলো জায়গাতে যখন আপনি ইএফটিটা বসাতে পারলে তখনই কিন্তু আমার কাজ হয়ে গেল। পুরোপুরি হবে। আসলে আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজের বাজেট নিয়ে বিশেষ আয়োজন, উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, আবারও ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি এটি নিউজের বাজেট নিয়ে বিশেষ আয়োজন, উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, তিনি আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে আবারও যুক্ত হই। স্যার, বাজেটের আমাদের প্রবৃদ্ধি নিয়ে সবসময় আলোচনা থাকে যে আসলে সব কিছুই হবে, তারপরে আমাদের আসলে প্রবৃদ্ধিটা হবে কিনা। প্রবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে তো আসলে এই জিনিসগুলো কনসিডারেশনে নিতে হয় যে আসলে তো খরচের পরিমাণটাও বাড়ছে, তার সঙ্গে আমরা বিভিন্ন রকমের সামাজিক সুরক্ষার কথা যেমন বলছি, ঠিক একই সঙ্গে ব্যয়ও বাড়ছে, কারণ আমরা সরকারি কর্মকর্তাদের আসলে বেতন ভাতার খাতেও কিছুটা ব্যয় বৃদ্ধি করছি। সব মিলে আগামীতে প্রবৃদ্ধিটা কিভাবে আমরা প্রত্যাশা করছি? প্রবৃদ্ধি নিয়ে তো একটা বড় গোলমাল ছিল, আগে আমরা ওটা ঠিক করেছি ইতিমধ্যে। আমি কমিটির মধ্যে ছিলাম বিবিএস এর, এবং সেখানে আমরা সারাদিন ধরে বসে বসে সব সাবসেক্টরগুলো ঠিক করলাম। অনেক রকমের কিছু ফাঁকি ছিল, এগুলো করার পরে কিন্তু আমরা প্রথম পেলাম যে প্রবৃদ্ধির হার কমে 3.49% হয়েছে। আগে কিন্তু এটা কল্পনা করা যেত না, আগে আমরা 7-8% দেখিয়ে দিতাম, কিন্তু এটা কাগজে মধ্যে কলমে। হ্যাঁ, এখন আপনারা যে প্রবৃদ্ধির তথ্য পাবেন সেটা প্রকৃত তথ্য, এবং মূল্যস্ফীতির তথ্যটা আমরা ওগুলো ঠিক করেছি, মেথোলজি এগুলো সমস্ত কিছু করেছি, যার ফলে আমরা জনগণকে, মানে অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি যে পরিসংখ্যান ব্যুরোর যে সমস্ত যে সমস্ত পরিসংখ্যানগুলো আছে, প্রবৃদ্ধি তার মধ্যে একটা, এবং মূল্যস্ফীতি, এটা নিয়ে প্রকৃত তথ্য পাওয়া যাবে। এবং আগামী দিনগুলোতে, মানে বিশেষ করে যে এই বাজেট, সেই বাজেটে যেরকম ধরা হচ্ছে যে 6%, 6.5% যে প্রবৃদ্ধির চিন্তাভাবনা করা হচ্ছে, এবং ধীরে ধীরে সেটাকে বাড়ানো হবে। 6.5 হবে, 7 হবে, 7.5, 8, 8.5 পর্যন্ত আমরা যাব এই 2031 সালের মধ্যে। তো সেই জায়গাটাতে আসলে সবচেয়ে বড় যেটা ড্রাইভার, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট, এবং প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট। ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা 1.5% একটা প্রণোদনার কথাও গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার বক্তৃতায়। এটার বাস্তবায়নটা কিভাবে হবে আসলে? না, এই প্রণোদনাটা বাস্তবায়ন আমি এটাকে বড় কোনো ইস্যু মনে করি না। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আসলে কস্ট অফ ডুইং বিজনেসটা এটা কমাতে হবে, এবং ল্যান্ড অ্যাকুইজিশন, তারপরে তাদের যে ওয়ান স্টপ সার্ভিস, এগুলাকে ইনশিওর করতে হবে। আর আপনি একটু খেয়াল করলে দেখবেন যে মিরসরাইতে যেটা শিল্পাঞ্চল, ওইখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা গ্যাস কিভাবে দিব, এখানে পানি, মানে যেটা সুইট ওয়াটার কিভাবে ইনশিওর করব, সেগুলোই মডালিটি ঠিক হয়নি এখনো পর্যন্ত। স্পেশাল ইকোনমিক জোনগুলোর অবস্থা ভালো নয়। এই যে 2,500 যে এটা স্পেশাল ইকোনমিক জাপানিজ এসিজেড, তো সেটাও কিন্তু মানে পড়ে আছে এক প্রকার। তো কিছুই তো হচ্ছে না। তাই আমি মনে করি যে এই বর্তমান সরকার এখন তাদের কিন্তু এই যে অনেক তো চ্যালেঞ্জের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হলো যে এই এসিজেড গুলোকে কিভাবে অ্যাক্টিভেট করতে পারে। মানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হলে তো এগুলো লাগবে, অনেক বেশি ইমপ্লিমেন্ট করতে হবে। এফডিআই এর জন্য আমাদের এই জোনগুলোকে একটু ক্লিয়ার করা দরকার। মানে এখানে আমরা এমন একটা মেসেজ দিব যে আমাদের জমি আছে, আমাদের পুরো ক্রেডিট রেটিং, সেটা তো কাজ করতে হবে। এই বাজেট বক্তৃতায় কিন্তু সেটা আছে, এবং একই সঙ্গে এই সরকার কিন্তু এই যে ইনসেন্টিভটা দিচ্ছে, আর ওয়ান স্টপ সার্ভিসটা যদি আমরা ঠিক করতে পারি। এবং একটা জিনিস তো স্যার, পলিসির ধারাবাহিকতা নিয়ে অনেকে অভিযোগ করেন, বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগকর্তারা অনেকেই বলেন যে হুটহাট করে পলিসির পরিবর্তন, যেটা তাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে অসুবিধা হয়। এটা কি আসলে ঠিকঠাক থাকবে, নাকি পলিসি হুটহাট করে বদল হবে? এখানে এই বাজেটের মধ্যে কিন্তু বক্তৃতার মধ্যে এটা কিন্তু ইন্ডিকেশন আছে যে তারা একটা কন্টিনিউ করবে, এবং যেহেতু সরকার 5 বছরের জন্য আছে, আমি মনে করি যে এটা থাকা উচিত। তার প্রথম বছরে আমরা বলে দিলাম, তারপরে সেটা আমরা চালিয়ে নিলাম। তো সেটার জন্য আমাদের হোমওয়ার্ক করতে হবে। আমি মনে করি যে সরকার একটা খুবই ভালো একটা অবস্থানে আছে এখন, যেহেতু জনসমর্থন আছে,
এবং প্রত্যাশা আছে মানুষের, দেশে বিদেশে সবাই তো আমাদেরকে দেখছে এখন। তো আমি মনে করি যে এই রিফর্মগুলো করতে পারলে খুব সহজেই আমরা বিদেশি বিনিয়োগ আনতে পারবো, এবং দেশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটা সুন্দর পরিবেশ যদি করতে পারে, বিশেষ করে এই ইলেকট্রিসিটি সাপ্লাই সেটা নিয়ে মানুষের অনেক কষ্ট হয়েছে এবার। হ্যাঁ, তো বিশেষ করে যে কারখানাগুলো দেখা যায় যে 40-50% তাদের ক্যাপাসিটি সে চালিয়েছে, বন্ধ ছিল, ইলেকট্রিসিটি নেই, যার ফলে শ্রমিকরা বসেছিল, বেতন দিতে হয়েছে। তো এটার কারণে আবার অনেক কারখানায় কিন্তু দায় দেনা বেড়ে গেছে, ব্যাংকে অনেকে খেলাপি হয়ে গেছেন। তো এই যে চক্র, এইখান থেকে বের হয়ে আসতে হবে, এবং একই সঙ্গে আমাদের দেশি এবং বিদেশি যারা হচ্ছে শিল্পোদ্যোক্তা, যারা ব্যবসায়ী, তাদের মধ্যে পার্থক্য করা যাবে না। সবাই তো আসলে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তো সেইভাবে করে আমরা যেন বিনিয়োগটাকে পারি, বিনিয়োগটা বাড়লে আমি মনে করি যে সব সমস্যার অনেকটাই সমাধান হবে। পুরোটা হয়তো হবে না, তখন কর্মসংস্থান হবে এবং এর পাশাপাশি প্রবৃদ্ধি হবে, দারিদ্র্য কমবে। কিন্তু আমি মনে করি যে কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটা বড় উপায় হতে পারে আমাদের যে MSME সি, মানে কটেজ ইন্ডাস্ট্রি, মাইক্রো, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস। তো তাদের অনেক সমস্যা আছে, ক্রেডিটের প্রবলেম আছে, তাদের এই যে নানা রকমের যে ভ্যাট ট্যাক্স এগুলো নিয়ে, তাদের যে ইনকাম ট্যাক্স ওগুলোতে, মানে কর্পোরেট ট্যাক্স, ওগুলোতে অনেক সমস্যা, নারী কেন্দ্রিক অনেক SME আছে। তো তাদের সমস্যাগুলো সমাধান করে তাদের যদি আবার দাঁড় করাতে পারি, অনেক কিন্তু বিপর্যস্ত হয়ে গেছেন এই সময়টাতে। ডেফিনেটলি। তো এদের একটা স্পেশাল সাপোর্ট যদি বোধহয় 1.5-2 কোটি টাকার বোধহয় একটা বরাদ্দ আছে তাদের জন্য, কিন্তু এই 60,000 টাকার প্রণোদনা তহবিল, তো সেখানে যদি এত ছোট হয়, বা আবার নতুন করে যদি আমরা বাজেটে এরকম ভালো দিতে না পারি, তাহলে সেক্ষেত্রে তারা যাবেন কোথায়? ব্যাংকে তারা যেতে কিছু পান না। হ্যাঁ, স্টার্টআপের একটা ব্যবস্থা হচ্ছে, আমি মনে করি যে এটা খুবই ভালো। সংখ্যা তো আসলে খুব বেশি সেখানে অ্যাকোমোডেট করার সুযোগও থাকে না। না, সুযোগ, যদিও উদ্যোগটা শুরু হয়েছে বটে। আপনি 60,000 কোটি টাকার বলছিলেন যে একটা প্রণোদনা ঠিক করা হচ্ছে, কিংবা একটা ফান্ড করা হয়েছে, যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে অনেক সময় আস্থার ঘাটতি থাকে, যে সরকার হয়তো একটা ইনিশিয়েটিভ নিচ্ছে কিন্তু রাইট জায়গাটায় অর্থটা যাচ্ছে না। এইটা এনশিওর করার ক্ষেত্রে যাদের দায়িত্ব, মানে তারা কি সেই দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করবে? আমি মনে করি ডেডিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং মনিটরিং করতে হবে। তার কারণ অনেকে কিন্তু বসে আছে যে ওইটা খেয়ে ফেলবে। হ্যাঁ, তো এই সমস্ত লোভী মানুষদের আর জায়গা দিতে চলবে না। তার কারণ অতীতে তো আমরা দেখেছি যে তারা সুযোগ তৈরি করে খেয়ে ফেলে এবং পাচার করে ফেলে। তো এখন তারা জেলে বসে আছেন, তারা এখন আমাদের সময় হচ্ছে যে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, এবং যারা আসলে এটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ফায়দা লোটার চিন্তা ভাবনা করছেন, তাদেরকে এই পুরো প্রক্রিয়া থেকে দূরে রাখা। তো এটা যদি আমরা করতে পারি, এটা একটা গেম চেঞ্জার হয়ে যাবে। আর আরেকটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এবার বাজেটে, এরা বলছে যে ক্রিয়েটিভ ইকোনমি। তার মানে যাদের মধ্যে ওই ধরনের নতুন নতুন চিন্তা ভাবনা আছে, ওই আইডিয়ার উপরে ফাইন্যান্স করবে তারা। এবং ফ্রিল্যান্সারদের নিয়েও প্রথমে একটা 7.5% তাদের উপরে ভ্যাট চার্জ করা হবে, এরকম একটা কথা ছিল। সেটাও কিন্তু শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেটাও ক্লিয়ার করেছে, এবং শেষ পর্যন্ত সেই দিকে যায়নি। আমি যেহেতু আমরা আমাদের আজকের আলোচনা আপনার সাথে যেটা আছে সেটা একটু শেষের দিকেই আছি, আমরা যদি একটু জনগণ এ থেকে আসলে কিভাবে উপকৃত হবে এরকম একটা আলোচনার জায়গা খোঁজার চেষ্টা করি, যে এই বাজেট থেকে জনবান্ধব বাজেট আমরা বলতে পারবো কিনা, বা জনগণ আদতে আসলে এখান থেকে কি কি বেনিফিটগুলো পেতে পারে। হ্যাঁ, খুবই সংক্ষেপে আমি বলতে চাই যে বাজেট বক্তৃতার মধ্যেগুলো পরিষ্কার করে বলা আছে যে অনেকগুলো নিত্যপণ্য, 60টা নিত্যপণ্য, সেখানে কর, যেটা পুরো রিলিফের ব্যবস্থা করা হয়েছে, এটা মানুষের কাজে লাগবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি কেমন মনে করছেন এই বাজেটটাকে? আচ্ছা, 9,38,000 কোটি টাকার বাজেট, এটা কি বড় বোঝা মনে হচ্ছে? আমার মনে হয় যে জনগণ কিন্তু সেভাবে চিন্তা করছে না। জনগণ এখন চায় যে মূল্যস্ফীতি কমুক, তারা দুবেলা দুমুঠো যাতে খেতে পারেন, সেটাই তারা চাচ্ছেন এখন। তো সেইটা এখন নিশ্চিত করাটা সরকারের দায়িত্ব একটা। আরেকটা হচ্ছে যে এই যে কর, ভ্যাট, এগুলো দিতে গিয়ে আসলে তারা নিজেরা খুব একটা মানে ওটা অস্বস্তির মধ্যে পড়েন কিনা। আমার মনে হয় যে এখন যে ব্যবস্থাটা করা হচ্ছে, আর সবকিছু মিলে আপনি একটা ইতিবাচক প্রত্যাশার কথা ভাবছেন। ইতিবাচক দিকে যেতে হবে আমাদের। স্যার, আপনার সাথে আমাদের আলোচনা, সেই আলোচনা আমরা ইতি টানতে চাই, তবে আলোচনা চলতে থাকবে, কারণ আগামী 30 জুন পর্যন্ত হয়তো বাজেট বাস্তবায়ন নিয়ে আলোচনা চলবে, তারপরে হয়তো বাজেট পাস হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা ATN নিউজের বিশেষ আয়োজন উত্তরণের বাজেটেই আছি, সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী। আমাদের এই আলোচনা চলবে, আমরা একটা বিরতিতেও যাব। আমাদের নতুন একজন অতিথির সঙ্গে আমাদের একজন সহকর্মী এসে সেই আলোচনায় অংশগ্রহণ করবে। আপনাদেরকে ভালো থাকার প্রত্যাশা জানাচ্ছি। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আপাতত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। উত্তরণের বাজেট সৌজন্যে জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দৈনিক 21-এর বাণী।